দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৫৪। মাস গড়িয়ে শোকাচ্ছন্ন তালুকদার বাড়িতে এক টুকরো খুশির হাতছানি হলো। নতুন সদস্য আগমন বার্তায় উচ্ছ্বাস যেন ঠিকরে পড়ছে বাড়িতে। ২ মাসের অন্তঃসত্ত্বা বাণী। সকাল সকাল সে খবর সকলের কাছে পৌঁছাতেই হইহুল্লোড় মেতেছে প্রত্যেক সদস্য। রহমান পাটোয়ারি আর রাসেল পাটোয়ারি হাঁড়ি ভর্তি মিষ্টান্ন নিয়ে দুপুরের আগে আগেই চলে এসেছে। প্রথম নানা ভাই হওয়ার আনন্দ যেন ঠোঁট থেকে সরছে না তাদের। দুটো ক্লাস শেষ হতেই দিগন্তের মেসেজ পেয়ে কলেজের বাইরে যাচ্ছে বেলা। মেজাজ তার বেজায় খারাপ। আজ সকালে কলেজে আসতে চায়নি, দিগন্তের ধমকানি খেয়ে সকাল সকাল আসতে হয়েছে। সাথে রাইমাকেও টেনে টুনে এনেছে। এখন ২ ঘন্টা না পেরোতেই আবারও ধমকি দিয়ে বাইরে আসতে বলল। হয় লোকটার মাথায় ব্যামো হয়েছে, নয়তো তাকে মিস করছে। তিক্ত মেজাজের মাঝেও মিস করার কথাটা স্মরণে আসতে লাজুক হাসল বেলা। সে হাসির স্থায়িত্ব ক্ষণকালের। গেটের বাইরে আসতেই চোখ মুখ গম্ভীর করে নিল। বাইক নিয়ে রাস্তার অপর পাশে অপেক্ষারত দিগন্তের কাছে এসে শুধালো, জোর করে পাঠিয়ে আবার এত জরুরি তলব দিয়ে নিতে আসলেন কেন? দরকার আছে, ওঠেন দ্রুত। কিন্তু আমি তো আপনার এই বাইকে বসবো না। ঘাড় কাত করে প্রশ্ন ছুড়ল দিগন্ত। কি সমস্যা? বেলা গুরুতর ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, সমস্যা বিরাট। বাড়ির পথের পুরোটা আমি হেঁটে যাব, তাও আপনার বাইকে চড়ব না। হাত ঘড়িতে এক পলক সময় দেখে নিল দিগন্ত। বেশ দেরি করে ফেলেছে। এর মধ্যে বেলা আরও দেরি করাচ্ছে। বাইক থেকে নেমে বেলার সামনাসামনি দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, দরকারি কাজ আছে, দেরি হচ্ছে, বাইকে বসবি না কেন? চেহারায় ঘন আঁধার নামল বেলার। আশেপাশে ব্যস্ত সড়ক আর হাঁটাচলা করা লোকজনের দিকে দৃষ্টি দিয়ে ভারাক্রান্ত গলায় বলল, রিজেক্ট করেছিল। বেলার কথা ধরতে পারল না দিগন্ত। ললাটে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কে? বাইকের মালিক বাইকে তুলতে রিজেক্ট করেছিল। কবে? চট্টগ্রাম তো ঢাকা ব্যাক করার সময়। সরু চোখে বেলার দিকে তাকালো দিগন্ত। মনে পড়ল সেদিনের কথা। বেলাকে রায়হানের বাইকে দিয়ে মাইশাকে তুলেছিল সে। রায়হানের থেকে মাইশাকে দূরে রাখতে এক পাশ সামলাতে গিয়ে আরেক পাশে তাল বেঁকে গিয়েছে। মুখ থেকে চবর্গীয় শব্দ তুলে নিরেট স্বরে আওড়ালো, কেউ রিজেক্ট করেনি, ২ লাইন বেশি বুঝিস। বুঝলে বুঝেছি, কিন্তু সেদিন আমার মন ভেঙেছিল, সে কষ্ট আমি ভুলিনি। কষ্টটা পরে উজাড় করলে হয় না? এখন জরুরি কাজ আছে। কোথায় যাবেন নাম বলেন জায়গার, আমি রিক্সা করে আসছি। বেলার কথায় বিশেষ পছন্দ হলো না দিগন্তের। কিছু একটা ভেবে খুব সিরিয়াস গলায় প্রশ্ন করল, এই বাইকে বসবেন না? না। দ্বিতীয়বার কিঞ্চিত আশা নিয়ে শুধালো, কখনোই না? বেলার জবাব তার জায়গায় অনড়, না। শিওর? জেদি কণ্ঠ বেলার শতভাগ। সহসা বেলার এক হাত চেপে ধরল দিগন্ত। বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। দিগন্তের কদমের সাথে তাল মিলিয়ে এক প্রকার দৌড়াতে হলো বেলাকে। কিছুটা দূরে গিয়ে একটা রিকশায় বসে দুজনে। বেলা হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে দিগন্তের দিকে চেয়ে আছে। কিছু একটা স্মরণে আসতেই পেছনে ঘাড় বাঁকালো। রিকশার ফাঁক গলিয়ে বাইকের দিকে নজর পড়তেই আঁতকে উঠল সে। ভরা রাস্তার পাশে চাবিসহ বাইক ফাঁকা পড়ে আছে। দিগন্তের বাহু ঝাঁকিয়ে হড়বড়িয়ে বলল, আরে বাইকের চাবি রেখে এসেছেন, চুরি হয়ে যাবে, নামেন আপনি। দিগন্ত বেলার হাত নিজের হাতের মুঠোয় পুরে শক্ত করে বসে রইল। ওর ভাবান্তর না দেখে বেলা আবারও চড়া হলো। আশ্চর্য! চাচা, রিকশা থামান। রিকশার গতি স্লথ হতেই চাইলে দিগন্ত আটকালো। থামবে না, আপনি যেতে থাকেন। বেলা হাঁসফাঁস করে উঠল। মেইন রোডের পাশে চাবি সমেত ফাঁকা বাইক পেলে কি চোর ছেড়ে দিবে নাকি? ইতিমধ্যে অনেকটা দূর চলে এসেছে তারা। পুনরায় পেছনে তাকাতেই জল ঝুলে পড়ল বেলার। ছিচকে চোরের মতো একটা চিকনা গোছের লোক বাইকের আশপাশ ঘুরছে, হয়তো নিয়ে পালানোর ধান্দায় আছে। চোখ বড় বড় করে আর্তনাদ করে উঠল বেলা। গেল গেল, চুরি হয়ে গেল। এই ঢ্যাবনা লোক নড়ছে না তাও। দিগন্ত বেলার ঘাড়ের পেছনে হাত ঘুরিয়ে ঘাড় সোজা করে দিল। রাশভারী গলায় আওড়ালো, চুরি হওয়ার জন্যই ছেড়েছি, পুড়িয়ে ফেললে নষ্ট হতো, তার চেয়ে চোরের ১ মাসের পেটের খাবার জুটে যাবে। হাঁ করে দিগন্তের মুখ পানে চাইল বেলা। এতক্ষণে যে বাইক আর বাইকের জায়গায় নেই তা বেশ টের পাচ্ছে। চুরি যাওয়ার দুঃখে ওর বুক পুড়ছে, অথচ পাশের লোকটা কি নির্বিকার। কিঞ্চিত কষ্টের ছাপও যেন তাকে ছোঁয়নি। রাগে ফেটে পড়ল বেলা। দিগন্তের পায়ের দিকে খামচি দিয়ে ধরে নিঃশব্দে কেঁদে দিল। তা দেখেও দেখল না দিগন্ত। আপন মনে কিছুক্ষণ অশ্রু ঝরিয়ে বিশেষ লাভ হলো না বেলার। দিগন্তের স্থির দৃষ্টি রাস্তার দিকে। পাশে যে কেউ কাঁদছে তা যেন সে টের পায়নি। বাইকের শোকে কাতর বেলা দাঁত কিরমিরিয়ে জিজ্ঞেস করল,
আমি উঠবো না বলে বাইক হারিয়ে আমাকে দোষী বানালেন, ওটা কিনতে টাকা লাগেনি মনে হয়। টাকা কি গাছে ফলে? হুম। ক্ষীণস্বরে গর্জে উঠল বেলা। কি হুম? জানি না। কেমন ঝামেলার লোক, যাচ্ছি কোথায়? এবার নড়ে চড়ে বসলো দিগন্ত, জবাব দিল শপিং মল। এই সময় শপিং মল? আকাশ থেকে ধূপ করে জমিনে আছাড় খেলো বেলা। শপিং মল যাওয়ার জন্য এই ভর দুপুরে এত তাড়া? বিস্মিত গলায় শুধালো, কেন? এতক্ষণ এই প্রশ্নের অপেক্ষায় ছিল দিগন্ত। বেলার দিকে পূর্ণ দৃষ্টি মেলে চাইল, ঠান্ডা স্বরে বলল, আমার ছোট ভাই বাপ হচ্ছে, আমার আগে ছক্কা মেরেছে, ভারী গিফট অবশ্যই ডিজার্ভ করে। আচ্ছা। সাময়িকভাবে কথাটা বললেও দিগন্তের পুরো লাইনটার সমীকরণ মেলাতে কিছু সেকেন্ড লাগলো বেলার। অতঃপর দিগন্তের বাহু ঘেঁষে শরীর কিছুটা দুলিয়ে তড়াক করে চেঁচিয়ে উঠল, অ্যাঁ, আমি খালামণি হচ্ছি সত্যি? তেদর গলায় জবাব দিল দিগন্ত, না, বড় অম্ম হবি। কথাটা একদম বেকার মনে হলো বেলার। মুখ বেঁকিয়ে বলল, ফাত্রামি করবেন না তো। চোখ ছোট ছোট করে শক্ত চোয়ালে বেলার দিকে তাকিয়ে থাকলো দিগন্ত। বিড়বিড়িয়ে বলল, অভদ্র বেয়াদব মেয়ে মানুষ। এক পশলা মিলনমেলা বসেছে তালুকদার বাড়িতে। দুপুরের পরপর ও বাড়ি থেকে সকলে চলে এসেছে। এদিকে যাদের জন্য খুশির আমেজে মেতেছে সবাই, তাদের মাঝে নীরব যুদ্ধ চলছে। দিহান বারবার বাণীকে ইশারা করছে একটু ঘরে আসার জন্য, কিন্তু এত মানুষের সামনে তা দেখে অগ্রাহ্য করছে বাণী। বাড়ি ভর্তি মানুষজনের সামনে কি সে নির্লজ্জের মতো ঘরে গিয়ে ঢুকে থাকবে? দিহান মিনিট পাঁচেক পর পর ওর পাশে এসে ইশারা দিচ্ছে। শান্ত মেজাজে চুপ থাকলেও এবার বেশ রেগে গেল বাণী। শরীর তার মোটেও ভালো নেই, সকাল থেকে না খাওয়া তার। যা একটু মুখে তুলেছিল সেটুকু বের করে দিয়েছে। এক পাশে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত চলছে, আর এক পাশে শরীর খারাপ। এর মধ্যেই দিহানের কাজ কারবারে মেজাজটাও খিটখিটে হয়ে আসছে। খাওয়া দাওয়ার পর্ব চুকলে স্ত্রীর ইশারায় রহমান পাটোয়ারি মিতালি আর জয়নাল তালুকদারের কাছে কথা পাইল বাণীকে কিছুদিনের জন্য ও বাড়িতে রাখবে। অসুস্থতায় চোখ মুখ বসে গিয়েছে। মিতালি মানা করলো না, রাজি হলো সে। সংসারের কাজের ফাঁকে বাণীর কতটুকু খেয়াল রাখতে পারবে তার ঠিক নেই। মা চাচির কাছে যত্নে থাকবে, এই সময়টা কড়া যত্নের প্রয়োজন বাণীর। দিহান অসহায় চোখে বাণীর দিকে চেয়ে আছে। পারছে না তো হুমড়ি খেয়ে পড়ে বাণীর সাথে সেও যেতে চায়, কিন্তু তার প্রয়োজন পড়ল না। রহমান পাটোয়ারি হাসিমুখে দিহানকে তাদের সাথে যেতে বলল। দুটো দিন সেখান থেকে অফিস করলে খুব একটা ক্ষতি হবে না। নিভু চোখ জোড়া চকচক করে উঠল দিহানের। বাণী আর চোখে ওর ভাবগতি দেখছে। কিছুটা ইচ্ছে করে দিহানের কথা শুনছে না সে। বেলার বিয়ের আগে ওকে বাপের বাড়ি ফেলে এসেছিল, এই সুযোগ নাকে দড়ি দিয়ে একটু না ঘোরালেই নয়। এদিকে চঞ্চল বেলার মন আঁকুপাকু করছে, সেও যাবে ও বাড়ি। কতদিন হলো নিজের রুমটাতে থাকা হয় না তার। বুকটা খাক হয়ে আছে। পাশে বসা দিগন্তের টি শার্টের কোনা চেপে ধরল। রাসেল পাটোয়ারির সাথে কথা বলছিল দিগন্ত। বেলার দিকে ফিরে ভ্রু নাচালো। বেলা ফিসফিসিয়ে বলল, আমিও যাব ও বাড়ি। তোরও বাচ্চা হবে? অহেতুক প্রশ্নে হকঝাকালো বেলা। ঠোঁট উল্টে বলল, বাচ্চা হলেই যদি যাওয়া যাবে তবে হবে। ঠোঁট কামড়ে ধরল দিগন্ত। শ্লেষাত্মক স্বরে বলল, তাই? কোথায় অর্ডার করলি? বেলা মুখ ভার করে জবাব দিল, দিগন্ত তালুকদার, হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ পাটোয়ারি বাড়িতে। গম্ভীর গলায় আওড়ালো দিগন্ত, ডেলিভারি ক্যান্সেল। বেলারা আর কিছু বলল না, বোঝা হয়েছে যেতে দেবে না। সবার জীবন টুকটাক এগিয়ে যাচ্ছে, এক জায়গায় থমকে আছে শুধু দিশার জীবন। কদিন আগেও বাচাল উৎফুল্ল মেয়েটা বেছে বেছে কথা বলছে আজ। তার হুট করে নরম কাটা দেখে বার কয়েক প্রশ্নসিদ্ধ হয়েছে সবার কাছে। পড়াশোনার চাপের অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছে। হয়তো মাইশা থাকলে কথাবার্তার মধ্যে ওকে সামলাতো, কিন্তু সেদিন রাইহানের বাড়ি থেকে আসার পর তার পরবর্তী সকালে রেহেনা তাকে নিয়ে চট্টগ্রাম চলে গিয়েছে। মায়ের আচানক সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে তার সাথে ফিরতে বাধ্য হয়েছিল মাইশা। অবাক করা বিষয় হলো, এ বাড়ির কেউ আটকায়নি তাদের। মাইশা খুব করে চেয়েছিল যেন তাকে আটকায়। ভার্সিটির ক্লাসের কথা বলেও থাকতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। রেহেনা মেয়েকে নিয়ে চলে গিয়েছে। সন্ধ্যার কিছু আগে বাণীকে নিয়ে পাটোয়ারি বাড়ির সবাই চলে গেল। রহমান বেলাকে যেতে বললে সে পরে যাবে বলে জানালো। জোর করেনি মেয়েকে তিনি, কেবল দিগন্তের দিকে শান্ত চাহনিতে চেয়ে কিছু অভিযোগ ছেড়ে দিয়েছিল। তা দেখে আলগোছে হেসেছে দিগন্ত। তার মাথায় কি চলছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। আপাতত মনোবল ঠিক রাখার জন্য হলেও বেলাকে কাছছাড়া করবে না। দিন শেষে রাতে যে আরামটুকু পায়, সেটুকু ছাড়া যে বাঁচা মুশকিল। রোকেয়া তালুকদার শৌখিন মানুষ, দিনরাত মিলিয়ে গোটা কয়টা পান না খেলে চলে না তার।
তবে দুর্ভাগ্যবশত দুপুর থেকে পান মুখে তুলতে পারেননি তিনি। সাদা চুন শেষ হয়ে গিয়েছিল, বাড়ি ভর্তি মেহমান থাকায় কেউ এনে দিতেও পারেনি। সন্ধ্যার পরে বাজার থেকে এক প্যাকেট চুন কিনে আনলো দিলদার তালুকদার। মিতালি প্রত্যাশাকে নিয়ে ব্যস্ত থাকায় সেটা বেলার হাতে দিলেন তিনি। দিগন্তের জন্য বাটিতে দই তুলছিল বেলা। মিষ্টি খায় না সে, তাই আলাদা টক দই ফ্রিজে ঠান্ডা হতে রেখেছিল। দইয়ের বাটিটা রেখে আরেকটা বাটিতে চুনটা ঢেলে নিল। যাওয়ার সময় এটা দাদি শাশুড়ির ঘরে দিয়ে যাবে। দুটো বাটি পাশে আলাদাভাবে নিল। উল্টাপাল্টা হলে আবার সমস্যা। দইটা আগে দিগন্তকে দিয়ে পরে এসে চুনের কাজ সারলে ভালো হতো, কিন্তু দুবার উপর নিচ করতে বড্ড আলসামো লাগলো বেলার। তাই একেবারেই দুটো নিয়েছে। রোকেয়া তালুকদারের ঘরে যেতেই তিনি চেপে ধরলেন বেলাকে। নানান ধরনের কথাবার্তায় মশগুল হলেন। তার বেশিরভাগ কথাই লাজে নেতিয়ে যাচ্ছে বেলা। কোনো মতে চুনের বাটি রোকেয়া তালুকদারের হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে গেল সেখান থেকে। ঘরে এসে দিগন্তে দেখা পেল বিছানায় এলোমেলো কিছু কাগজপত্রের সাথে ল্যাপটপে কাজ করছে। বেকার দিগন্ত তালুকদার হুট করে এত কী কাজ করছে বোঝে না বেলা। জিজ্ঞেস করবে করবে করেও করা হয়ে ওঠেনি এখনও। ট্রেটা সাইড টেবিলে রেখে দইয়ের বাটি ওর মুখের সম্মুখে ধরল। এক হাতে ল্যাপটপে টাইপ করতে করতে অন্য হাতে সেটা নিল দিগন্ত। বেলাকে বলল তার পাশে বসতে। বড় স্ক্রিনে কৌতূহলী চোখ রেখে বসলো বেলা। দিগন্ত এক চামচ দই গালে তুলল, ললাটে ভাঁজ ফেলে গিলল সেটা। নাক সিটকে বলল, কেমন দই, কে এনেছে? অন্যদিকে মনোযোগী বেলা জবাব দিল, আব্বু। না টক না মিষ্টি, এই তোর বাপের আনা জিনিস। আমার সাথে বাজারে বের হতে বলিস, শিখিয়ে দিব বাজার করা। আব্বুকে টেনে কথা বলায় খেকিয়ে উঠল বেলা। আপনাকে খেতে হবে না, দেন, আমার আব্বুর আনা জিনিস আমি খাবো। দিগন্তের হাত থেকে বাটি কেড়ে নিয়ে এক চামচ মুখে পড়ল বেলা। ব্যাস, আর গলা দিয়ে নামলো না। বাটি রেখে ওয়াশরুমে ছুটল। কিছুক্ষণ পর কাচুমাচু করে দিগন্তের সামনে এলো। ভুল করেছে, ভুল করেছে, এবার কি হবে? এদিকে দিগন্ত মুখ থেকে গলা অবধি কোনো স্বাদ পাচ্ছে না। ঘন ঘন ঢোক গিলছে, অথচ টের পাচ্ছে না কিছু। জিভটাও কেমন ঝাঝালো হয়ে আছে। বেলার চোরাভাব মুখখানা দেখে গম্ভীর স্বরে প্রশ্ন করল, কি? দুহাত কষলিয়ে বেলা এলোমেলো দৃষ্টি ফেলল মেঝেতে। ভয়ে যান যাই যাই অবস্থা তার। ভীতি গলায় বলল, দইয়ের বাটিটা দাদির ঘরে রেখে এসেছি। দিগন্তের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিছানায় রাখা বাটির দিকে আঙুল দেখিয়ে বলল, এটা? মিনিটখানেক পর অপরাধী গলায় জবাব দিল বেলা, চুন। মুখ থেকে আর কিছু বের হলো না দিগন্তের। বেলার দিকে একদম শান্ত চাহনিতে চেয়ে রইল। দিগন্তের যে অস্বাভাবিক দৃষ্টি দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল বেলার। একটু অসতর্কতার জন্য দইয়ের জায়গায় চুন খেয়ে মুখ পুড়েছে তার। এবার না লোকটা তাকে আস্ত খেয়ে ফেলে। কাছে আয়। বেলার প্রাণ পাখি ফুরুত করে উড়াল দিল এবার। ছলছল নেত্রে ভেজা গলায় আওড়ালো, আমি ইচ্ছে করে করিনি, কাছে আসতে বলেছি। টলমলে পায়ে এগিয়ে গেল দিগন্তের কাছে। বেলাকে ঘুরিয়ে কোলের মাঝে নিল দিগন্ত। পেছন থেকে ওর গালের সাথে খসখসে গাল মিশিয়ে নরম স্বরে আওড়ালো, কিছু হয়নি, এরপর থেকে সাবধান থাকবেন। ফুঁফিয়ে কেঁদে উঠল বেলা। ঝট করে দিগন্তের দিকে ফিরে ওর বুকে পড়ল। বেলার চুলের ভাঁজে হাত গলিয়ে কান্না ভেজা লাল মুখখানা উপরে তুলল দিগন্ত। অধর কোণে প্রগাঢ় স্পর্শ রেখে ফিসফিসিয়ে বলল, ঔষধ, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। ঠোঁটে ঠোঁট চেপে নতশিরে মুচকি হাসল বেলা, অথচ চোখের কোণে তার পানি চিকচিক করছে। ক্ষণিকের আশা ভীতিটা দূর হয়েছে কবেই। একরাশ ভালো লাগাই ছেয়ে গিয়েছে মন আঙিনা।